নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল 10 থেকে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। ধার হিসেবে দিচ্ছি। আমিও ধার হিসেবেই নিচ্ছি। ভুলে যাস না, আমি তোর ভাই, একটু তো ভরসা কর। ভাই বলেই পরিষ্কারভাবে বলে দিচ্ছি আমি, এটা ধার কিন্তু সাহায্য না। শালা 10টা টাকাও ছাড়তে পারে না, এত জ্বালাবে আমাকে। ভেবেছে এটা কি আমাকে? মূল্য কম বা বেশি যাই হোক, টাকা টাকাই হয়। সেখানে সম্পর্ক রক্তের হোক, ভালোবাসার হোক বা বন্ধুত্বের। টাকা পয়সা নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং কখনো কখনো প্রাণও কেড়ে নিতে পারে। যখন কেউ টাকা শোধ করতে পারে না, সেটা একটা আভাস হয় যে সে হয়তো সমস্যায় রয়েছে। কিন্তু টাকা ফেরত না পেলে পরে যে দিয়েছে সে চিন্তায় পড়ে যায়। তাহলে এমন সিচুয়েশনে মানুষ কি করবে? যে কোনো উপায়ে নিজের টাকা ফেরত নেবে, নাকি সেটা একেবারে ভুলে যাবে? খুব একটা সহজ চয়েস নয়, কিন্তু দুটোর মধ্যে থেকে কোনো একটাকে বেছে নিতেই হয়। আর এই চয়েস জীবন এবং মৃত্যুর মধ্যেকার চয়েসও হতে পারে। জুলাই 2011, ভিভেন্ডি, থানে ডিস্ট্রিক্ট, মহারাষ্ট্র। সাহিল, তুমি তোমার টাই কখনো ঠিক মতো বাঁধো না। নাগমা হয়ে গেছে? লেস বেঁধেছো? তাড়াতাড়ি চলো। আরে টিফিন বক্স নাও তোমরা। কখনো টিফিন বক্স ব্যাগে রাখো না কেন? যাও। বাই বাই মাম্মি। বাই। চলো, মুখ খোলো। তুমি এখনো খাওনি কেন? আরে ভাই, কিছু খাবার দাবার পাওয়া যাবে নাকি? আরে তুমি এত তাড়াতাড়ি তৈরি হয়ে গেছো? কোথায় যাচ্ছো? থানে যাচ্ছি, জামা কাপড়ের একটা নতুন দোকান শুরু করবো ভাবছি। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। শোনা, চলে এসো। আব্বু আব্বু, তুমি কোথায় যাচ্ছ? আমি তোমার সাথে যাব। শোনা, আব্বু কাজে যাচ্ছে, তো কাজ হয়ে গেলে আব্বু তোমার আইসক্রিম খাওয়াবে, ঠিক আছে? বাহ, জল খাবার। আমি বলছিলাম যে একটা দোকান তো আছে ভিভেন্ডিতে, তাহলে আরেকটা দোকান কি জন্য? বাচ্চারা বড় হচ্ছে নীলোফার, ব্যবসাটাকে তো বাড়াতে হবে। এগোবার ইচ্ছে ছিল বলে তো এই দোকানটা হয়েছিল, নয়তো কি ছিল আমাদের হাতে? 4টে টাকাও ছিল না যখন জোনপুর থেকে এসেছিলাম। রক্ত জল করে ভিভেন্ডিতে দোকান দাঁড় করিয়েছি। আর আজ আল্লাহ যখন বড় দোকান করার সুযোগ দিচ্ছেন, তখন কি পিছনে সরে আসবো? তবে কিন্তু এখন তো ভালো মতোই চলছে, আর তুমি এমনিতেই তো ব্যবসাতে সারাদিন ব্যস্ত থাকো। আমাদের জন্য তোমার কাছে তো সময় থাকে না। শোনা আমার, আমি যে আগামীকালের জন্য ভবিষ্যৎকে উজ্জ্বল করবার চেষ্টা করছি। দিনকাল অনেক পাল্টে গেছে। 1000 টাকা এখন 100 টাকার মতো হয়ে গেছে। বাচ্চাদের স্কুলের ফিস দেখো কত বেড়ে গিয়েছে। ওদের পড়াশোনা করাতে হবে, কলেজে পাঠাতে হবে, ওদের জন্য বাড়ি বানাতে হবে, বিয়ে করাতে হবে। আমাদের বার্ধক্য তো আছে, যত উপার্জন করো সেটাই কম। একটা পয়সার গুরুত্ব আছে নীলোফার। সকালবেলা আবার চলে এলে নিজেদের অপয় মুখটা দেখাতে। জুনেদ ভাই, আপনি যেটা করছেন ঠিক করছেন না। নাগমা, আম্মি দরজাটা খুলে রেখেছে কেন?
আসো। আম্মি, আম্মি আম্মি, আম্মি আম্মি, আম্মি, আব্বু, আম্মি আব্বু দুটি বাচ্চা রোজকার মতো স্কুল থেকে বাড়ি ফিরে আসে আর নিজের মা বাবা এবং ছোট বোনের রক্তাক্ত লাশ দেখতে পায়। এই শক, এই আতঙ্কের আন্দাজ করাটাও মুশকিল। জুনেদ, তার স্ত্রী নীলোফার আর তাদের 5 বছরের মেয়ের এই ট্রিপল মার্ডার সাম্প্রতিককালে মুম্বাই শহরকে নাড়িয়ে রেখে দিয়েছে। ওই ট্রাউজারটাকে বার করো। আগে স্যার। এটা কিন্তু খুনির প্যান্ট হতে পারে। সব পকেটগুলো চেক করো। একটা সেলফোন আছে, সুইচ অফ করা আছে। স্যার, চুরি বা ডাকাতি কিছু না, বিছানাতে হ্যাঙ্গারে এই শার্টটা ছিল। সেলফোন আর সিম কার্ড দুটোকে অ্যানালিসিসের জন্য পাঠিয়ে দাও। আগে স্যার। আমি সকাল থেকে বাড়িতে একা ছিলাম, কিছু শুনিও নি, কিছু দেখিও নি। তারপরে এই বাচ্চারা এলো। আচ্ছা, তোমরা ভেতরে এলে কি করে? আঙ্কেল দরজা খোলাই ছিল। জুনাদ ভাই, ইয়া আল্লাহ, কাদের ভাই এটা? শাকিল বাবা, এসব কে করেছে? এসব হলো কি করে? আপনাদের পরিচয়? আমরা ওনার দোকানে কাজ করি। জুনেদ ভাই 9:30টার সময় আমাদের থানায় দেখা করতে বলেছিল, কিন্তু ভিবন্ডিতে একটা দোকান আছে সাহেব, আর একটা শুরু করতে চলেছিলেন ভাই। থানাতে দোকানটা দেখেও রেখেছিলেন, আর আজই ফাইনাল করার কথা ছিল। হ্যাঁ স্যার, জুনেদ ভাইয়ের 1 যুগ ধরে স্বপ্ন ছিল যে ওনার আর একটা দোকান হবে। কিন্তু জুনেদ ভাই, বৌদি আর বাচ্চারা 3 জনই এরকম নিষ্ঠুরভাবে খুন করে দিল কেন সাহেব? শত্রুতা, গভীর শত্রুতা। চুরির কেস নয় এটা। জুনেদ ভাইয়ের কারোর সাথে কোনো শত্রুতা ছিল না সাহেব। হ্যাঁ স্যার, এত ভালো মানুষ তো খুঁজলেও পাওয়া যায় না। সবাই ওনাকে খুব সম্মান করত। তিনজনেরই গলা কাটা হয়েছে। কোনো পেশাদার কেউ করেছে? আমার ডাউট আছে। পেশাদারদের আঘাত একেবারে ক্লিয়ার হয়, একটা সিঙ্গেল কাট হয়, কিন্তু এখানে তো সেরকম কিছু হয়নি। এই দেখুন। আচ্ছা, জুনেদ বা নীলোফার কি কোনো ফাইট ব্যাক করেছিল? নো ইন্সপেক্টর, খুনি কোনো চেনাশোনাই মনে হয়। কোনো চুরি নয়, কেউ চিৎকার শুনতে পায়নি। একজন লোক হলে হয়তো আর একজনের আওয়াজ শোনা যেত। অ্যাটাকার্স কম করে 2 জন লোক ছিল। স্যার, হুম, সিম থেকে করা সব ফোন কলসের রেকর্ডস। জুনেদ সৈয়দ শুধুমাত্র কাপড়ের ব্যবসায়ী ছিল না, আর কি করতো? ও সুদে টাকা খাটাতো। স্যার, স্যার এই লিস্টের বেশিরভাগ নম্বরই জোনপুরের। সিম কার নামে? কোনো আসলাম খানের স্যার। কার কার সাথে কথা হয়েছে? স্যার সবাই তো জোনপুরের, ওই লোকটারই সবাই বন্ধু। আর কিছু? এর মধ্যে একটা নম্বর, তার সঙ্গে সব থেকে বেশি কথা হয়েছে, কিন্তু ওই ফোনটা কেউ তুলছে না। খবর না, ওটা কার নাম্বার? আগে স্যার। আমার এই আসলাম খানকে চাই। ইয়েস স্যার। আচ্ছা সাহিল, তুমি আসলাম খানের নাম শুনেছ? হ্যাঁ, আমার মামাবাবুর নাম আসলাম খান। উনি কি তোমার আম্মির নিজের ভাই? না, আমির মাসুতো ভাই। ইনি
থাকেন কোথায় তুমি কি জানো? এই পাশেই মৌসিন পাড়াতে। কাল দুপুরে আসলাম সাহেব বেরিয়ে গিয়েছিলেন। একা? না স্যার, ওনার মাস্তুতো ভাই নওয়াজও সঙ্গে ছিল। কিচ্ছু বলেনি স্যার, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে? আপনি কি জানেন আসলামের জামাইবাবু, ওর বোন আর ওই ছোট বাচ্চাটার মার্ডার হয়ে গেছে? হ্যাঁ স্যার, সেই ব্যাপারে আমি শুনেছি। আসলামের সেলফোন জুনেদের বাড়ি থেকে পাওয়া গেছে, ওর প্যান্টের পকেট থেকে, যেটা পুরো রক্ত মাখা ছিল। হায় আল্লাহ! আমাদের পুরো সন্দেহ যে এই খুনটা আসলাম করেছে। আপনি কি আমাদের কোনো সাহায্য করতে পারেন? দেখুন স্যার, পরশু এইখানেতে জুনেদ ভাইয়ের সাথে আসলাম আর নওয়াজের ভীষণ ঝগড়া হয়েছিল। বিশ্বাস করুন জুনেদ ভাই, কাজ খুঁজতে এত ব্যস্ত ছিলাম, আসার একদম টাইম করতে পারিনি। আমাকে এই কালকের বাচ্চা ভেবেছিস? কোনো একটা অজুহাত দেখিয়ে দিবি আর আমি মেনে নেব? 8 মাস ধরে মুখ দেখাসনি তোরা। প্রত্যেক মাসে লোক পাঠিয়েছি, প্রত্যেকবার দরজায় তালা লাগানো ছিল। জুনেদ ভাই, আসলে আমাদের টাইমটা খুব খারাপ চলছে, খুব খারাপ অবস্থা ভাই, নাহলে আমরা ঠিক আসতাম। আরে ছাড়তে শালারা, আমার কালকের মধ্যে টাকা ফেরত চাই। আর কাল মানে কালকেই। কালকের মধ্যে কিভাবে হবে জুনেদ ভাই? একটু টাইম তো দিন। এবার তোদের টাইম না, অন্য কিছু দেওয়ার সময় চলে এসেছে। কাল সন্ধ্যেবেলার নামাজের আগে আমার টাকা পেয়ে যাই যেন, সুদ সমেত। আর যদি না আসিস না আসলাম, দিব্যি খেয়ে বলছি কোথাও আসা যাওয়ার যোগ্য রাখবো না আমি। চলো চল। কত টাকা আর কিসের জন্য আমরা কিছুই জানতাম না সাহেব। হ্যাঁ, কিন্তু সেই দিন আসলাম আর নওয়াজের খুব অসম্মান হয়েছিল সাহেব। আচ্ছা, কাদের বলছিল নাকি জুনেদের সাথে কারো নাকি কোনো শত্রুতা ছিল না? স্যার, আমার তো মনে হচ্ছে এই কাদের আর জাভেদ শুধু লোক দেখানো দোকানে কাজ করে। ওদের আসল কাজ তো মারপিট করে টাকা আদায় করা। থানায় ডেকে পাঠাও ওদের, দেখি পেট থেকে কিছু বেরোয় কিনা। স্যার, স্যার, আসলাম আর নওয়াজ জুনেদ ভাইয়ের থেকে 5,000 টাকা ধার নিয়েছিল। এতদিন হয়ে গেছিল কিন্তু ওরা ফেরতই দিচ্ছিল না। আর শুধুমাত্র 5,000 টাকার জন্য তোমরা ওদের এভাবে মারলে আর অপমানও করলে? না সাহেব, আমরা তো শুধু ওদের ওয়ার্নিং দিয়েছিলাম। তোমরা এই কথাগুলো আগে কেন বলনি? সাহেব, আমরা তো ভাবিও নি যে আসলাম আর নওয়াজের এই খুনের সাথে কোনো লেনদেন থাকতে পারে। আসলাম আর নওয়াজ এই দুজন জুনেদের মিসেস নীলোফারের মাস্তুতো ভাই, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ। তা সত্ত্বেও জুনেদ নিজের শালাদের সাথে এত খারাপ ব্যবহার করলো? জুনেদ ভাইয়ের আদর্শ ছিল যে একটা টাকাও না ছাড়া সুদ সমেত সেটা ফেরত আসা চাই। জনপুরে কোথায় থাকে ওরা? কোনো আইডিয়া নেই স্যার। আমরা তো ওদের চিনতামও না। এই প্রায় 1.5-2 বছর আগে ওরা এখানে এসেছিল। স্যার, ওই নাম্বারে ফোনটা কেউ তুলছে না। স্যার, বাচ্চাদেরকে জিজ্ঞেস করব কে আসলাম আর নওয়াজের জোনপুরের অ্যাড্রেস? ছেলেটা হয়তো জানতে পারে। দাদু আর দিদা এসেছেন, এখন ওনারা আমাদের সাথেই থাকবেন। সাহিল, আমাদের মনে হয় তোমার আম্মি, আব্বু আর বোনকে তোমার মামা আসলাম আর নওয়াজ মেরেছে। হতে পারে আঙ্কেল, আব্বু ওদের দুজনকে একেবারে পছন্দ করতেন না, আর উনি ওদের কখনো কিছু দিতেই চাইতেন না। দেখো, এরা তো আমার ভাই, তুমি তুমি ওদের বারণ করবে না তো? দেখো নীলোফার, সম্পর্ক এক জায়গায় আর ব্যবসা আরেক জায়গায়, দুটোকে মিশিও না। আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি। জুনেদ ভাই, আপনি আমাদের বিশ্বাস করতে পারেন, আমরা টাইম টু টাইম আপনার টাকা ফেরত দিতে থাকবো। তোমাদের কথায় কি এসে যায় শালাবাবু? ব্যবসা করার জন্য মজবুত প্ল্যানিং এর দরকার হয়। জুনেদ ভাই, আমরা সব প্ল্যানিং করে নিয়েছি। দেখুন, একটা ফ্যাক্টরির সাথেও আমাদের কথা হয়েছে, ও খুব কম দামে আমাদের কাপড় দেবে। আর তাছাড়া আমরা একটা ঠেলা গাড়ির সঙ্গে কথা বলে রেখেছি,
হ্যাঁ জুনেদ ভাই, আর স্টেশনের কাছে আমরা ওই ঠেলা গাড়ি করে আমাদের মাল বিক্রি করব। আরো অনেক লোক আছে যারা ওখানে ব্যবসা করে, ভালো টাকা উপার্জন করে ওরা। তাই? আর ওরা তোমাদের জন্য লাল কার্পেট বিছিয়ে বলবে যে এসো আর আমাদের পেটে লাথি মারো। আরে খেলা ভাবছো নাকি ব্যবসাকে? ওখানে আধ ঘন্টাও গাড়ি দাঁড় করাতে দেবে না ওরা, আর তারপর কাঁদতে কাঁদতে আমার কাছে ফিরে আসবে। আপনি আমাদের ছোট বাচ্চা মনে করছেন নাকি? এরম কিছু না, আমরা পুরো ব্যবস্থা করে নিয়েছি। হ্যাঁ, আর শুধু 1 লাখ টাকা লাগবে এই কাজের জন্য। সেই টাকাটা আমরা 6 মাসে ফেরত দিয়ে দেবো আপনাকে। কি বলে? 1 লাখ? তোমাদের দুজনের বিমৃতি হয়েছে নাকি? 1 লাখ তো আমি নিজেকেও ধার দেব না। হ্যাঁ জাভেদ, হ্যাঁ বল। তাই? ঠিক আছে। এই নাও দাদা, চা নাও। নীলোফার দিদি, বোঝাও না একটু জুনেদ ভাইকে। আমরা ওনার সমস্ত টাকা দিয়ে দেবো, কথা দিচ্ছি। নওয়াজ দাদা, আমি চেষ্টা করে দেখতে পারি, কিন্তু উনি নিজের ইচ্ছেতেই সবকিছু করেন। দেখো আসলাম, একে তো তোমার কাছে বন্ধক দেওয়ার কিছু নেই, উপরন্তু 1 লাখ টাকা ধার চাইছো। না ভাই, আমার থেকে পাবে না। জুনেদ ভাই, ওই জোনপুরের ওই জমিটা আছে না? আরে বাঁধা জমিটাতে তো একটা ঘাসও জন্মায় না। দেখো ভাই, তোমরা এখানে আসবে, চাটা খাবে, জলখাবার খাবে, সেটা আমি বারণ করতে পারি না, কিন্তু এরপর থেকে এই বাড়িতে টাকা চাইতে আর এসো না, পাবে না। ওদের একটা সুযোগ তো দিতেই পারো, ওরা এখানে একদম নতুন আর উদ্যমও আছে। কিন্তু 2 টাকার হুঁশ নেই। এরকম নির্বোধ আর বোকাদের আমি একটা টাকাও দেব না। আমি মানুষ যাচাই করতে পারি, আজ অব্দি ভুল হয়নি। এরা টাকা ফেরত দেওয়ার মানুষই নয় একেবারে। আর এখন থেকে এই কথাটা এখানেই শেষ, ঠিক আছে? তার মানে তোমার আব্বু ওদের কোনোদিন টাকা দেয়নি? দেননি আঙ্কেল। কিন্তু শুনেছিলাম যে তোমার আব্বু নাকি 5,000 টাকা দিয়েছে। আমি জানি না আঙ্কেল। আচ্ছা বাবু, এরা জৌনপুরে থাকে কোথায়? আঙ্কেল আমি জানি না, কারণ আব্বু কখনো আমাদের জৌনপুর নিয়ে যাননি। গুলে, বাড়িতে চুরি হয়ইনি। আর বাচ্চাটা বলছে যে ওর বাবা আসলাম আর নওয়াজকে কোনোদিন সাহায্যই করেনি, কিন্তু জুনেদের লোকেরা বলছে যে ওর 5,000 টাকা দেনা ছিল। শালা ঘটনাটা কি? হ্যাঁ কামলে বলো। স্যার, ওই আননোন নাম্বারে খোঁজ পাওয়া গেছে স্যার। ওটা আসলাম আর নওয়াজের বোন জিনাতের। ও জৌনপুরে থাকে। কথা হয়েছে? হ্যাঁ স্যার। ও বললো যে 2 দিন আগে ওর নওয়াজ আর আসলামের সঙ্গে কথা হয়েছিল। ওদের জোনপুর আসার কথা ছিল, কিন্তু এখনো জৌনপুরে পৌঁছয়নি। গুড জব কামলে। আসলাম আর নওয়াজ জৌনপুরের দিকে যাচ্ছে। ইউপি পুলিশকে অ্যালার্ট করো আর জৌনপুরে যাওয়ার ব্যবস্থা করো। জুনেদের 12 বছরের ছেলে সাহিল পুলিশকে জানিয়েছিল যে তাদের বাবা আসলাম আর নওয়াজকে টাকা দিতে একেবারে অস্বীকার করে। তাহলে এই 5,000 টাকার লেনদেন কবে আর কখন হয়েছিল সেটার উত্তর একমাত্র আসলাম আর নওয়াজ দিতে পারত, যারা এখনো পর্যন্ত জৌনপুরে পৌঁছয়নি। এটা হলো জিনাতের বাড়ি স্যার। আসলাম আর নওয়াজের বোন। 2 দিন ধরে আমাদের লোকেরা নজর রাখছে স্যার, কিন্তু ওরা এখানে আসেনি। কিন্তু ওদের অন্য বাড়িও তো থাকতে পারে। ওই দুজনের একটা মামা আছে, অনেক বছর হয়ে গেল ওরা ওনার বাড়ি যায়নি স্যার। ওখানেও আমরা নজর রেখেছি, ওখানেও যায়নি। ওর বাবা মায়ের বাড়ি কিংবা কোনো বংশগত বাড়ি? না স্যার, আর কেউ নেই। সাহেব, আমি সত্যি জানি না যে আসলাম আর নওয়াজ দাদা কোথায় আছেন। 3 দিন আগে ওনাদের ফোন এসেছিল যে ওনারা ফিরে আসছেন, ব্যাস। ভিভান্ডিতে যে খুনগুলো হয়েছে সেটার সম্পর্কে তুমি কিছু জানো? মামুর ফোন এসেছিল, জানতে পারলাম। আমি নিজেও চাইছিলাম যে আসলাম ভাই আর নওয়াজ ভাইকে জিজ্ঞেস করি আসলে ঠিক কি হয়েছিল ওখানে, কিন্তু 2 দিন ধরে ওনাদের কোনো ফোন পাচ্ছি না। কোথা থেকে ফোন করেছিল? ভিভান্ডি থেকে। কোথাকার নাম্বার ছিল? সেটা তো জানি না সাহেব, কিন্তু এই নাম্বারটা ওদের দুজনের ছিল না।
তোমার ফোন সবসময় ভুল টাইমেই বাজে আরে কেন? বেগম সাহেবা, ফোনটা আপনার। নিজের রিংটোনটা চেনো না নাকি? হ্যালো, জিনাত, আসলাম বলছি। কেমন আছো? আর বিজনেস শুরু হয়ে গেছে ঠিক করে? না জিনাত, আসলে আমরা জৌনপুরে ফেরত চলে আসছি। মুম্বাই আমাদের ধাতে সইল না। আমি তো আগেই তোমায় বলেছিলাম দাদা, এই জনপুরে থেকেই কোনো ভালো কাজ খুঁজে নাও। আমরা দুদিনে বাড়ি ফেরত আসছি। খুদা হাফিজ। আল্লাহ হাফিজ দাদা। না না, এরকম হতে পারে না, আমার দাদা এরকম না। আমরা আসলামের প্যান্ট আর সেলফোন ওই ঘটনাস্থল থেকেই পেয়েছি, যেটা পুরো রক্তে মাখা ছিল। না, নিশ্চয়ই ওনাকে কেউ ফাঁসানোর চেষ্টা করেছে। না হলে আমাকে তো আসলাম ভাই নিজে বলেছেন যে যখন থেকে জুনেদ ভাই ওনাদের টাকা দিতে অস্বীকার করেছেন তখন থেকে ওনার বাড়িতে আসা যাওয়া বন্ধ করে দেয়। তাহলে মুম্বাইতে ওদের দিন চলতো কি করে? খুব চেষ্টা করছিল বেচারারা, এখানে এসে জমি বিক্রি করারও চেষ্টা করেছেন, কিন্তু সেটাও বিক্রি হয়নি, আর তাই ওনাদের আবার মুম্বাই যেতে হয়েছে। দাদা, তুমি ভাবলেও কি করে যে আমি তোমায় বারণ করব? তোমার যদি জমি বিক্রি করার হয় তো করে দাও, আমি না কেন বলবো? না বলার তো কোনো প্রশ্নই আসে না। ভাবলাম যে একজন বোন তো না করে দিল, অন্য বোনও না বলতে পারে। এসব তুমি কি বলছো দাদা? সত্যি বলছি জিনাত, রক্তের সম্পর্কের ওপর বিশ্বাসই চলে গেছে আমাদের। আরে তোমরা দুজন শুধু শুধু চিন্তা করছো। 5টা আঙুল সমান হয় না। তোমাদের জমি, তোমাদের যেটা ইচ্ছা সেটা করো। না জিনাত না আমি, কেউ তোমাদের মাঝখানে আসবো না। ধন্যবাদ। এবার আপনারা দেখবেন আমরা মুম্বাইতে কিছু না কিছু একটা ঠিক করে দেখাবো। ওরা দুজন তো নীলোফার দিদি আর জুনেদ ভাইয়ের সাথে কথাও বলতো না, ঈদেও না। সেগুলো তো ঠিক আছে জিনাত, কিন্তু আমাদের আসলাম আর নওয়াজের মুখোমুখি বসে কথা বলা দরকার। যদি ওরা নির্দোষ হন তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু কথা বলাটা দরকার। সাহেব, আল্লাহর দিব্যি আমি জানি না, কিন্তু যখনই আমি জানতে পারবো সবার আগে আমি আপনাদেরই খবর পাঠাবো। মিথ্যে কথা বলছে। 24 ঘন্টা নজরে রাখো, আসলাম আর নওয়াজকে মুম্বাইতে নিয়ে যেতেই হবে। চব্বিশ ঘন্টা কেটে গেছে। পুলিশের চোখ 1 সেকেন্ডের জন্য জিনাতের বাড়ির উপর থেকে সরেনি, কিন্তু আসলাম আর নওয়াজের কোনো খোঁজ নেই। এবার একটা প্রশ্ন উঠল যে ওরা মাঝপথ থেকেই ফেরত চলে যায়নি তো? বা হতে পারে যে জনপুরের জন্য তারা রওনাই হয়নি। আরে টিফিন বক্স নাও তোমরা, কখনো টিফিন বক্স ব্যাগে রাখো না কেন? যাও। বাই বাই মাম্মি। আর ওইদিকে ভিভান্ডিতে জুনেদের 2 সন্তান সাহিল আর নাগমা খুব কষ্ট করে নিজেদের গুছিয়ে নিয়ে পুনরায় জীবনের মুখোমুখি হওয়ার চেষ্টা করছিল। পুলিশ 5,000 টাকার রহস্যটাকে নিয়ে কনফিউশনে ছিল। শুধু কি এটাই একমাত্র কারণ ছিল এই হত্যাকাণ্ডের? সত্যিটা শুধুমাত্র আসলাম আর নওয়াজই বলতে পারত, আর তারা দুজন এখনো নিরুদ্দেশ ছিল। কিন্তু যখন জৌনপুরে আবার সন্ধে নামল তখন জিনাতের কাছে আসলামের ফোন আসে। হ্যালো জিনাত, আসলাম। আসলাম দাদা, তুমি কোথায়? পুলিশ কি ওখানে পৌঁছে গেছে? আসলাম দাদা, একদম সত্যি করে বলো, তোমরা দুজনে কি করেছো? পুলিশ তোমায় কি বলেছে? এটাই যে খুন তোমরা করেছো। এখন তোমরা আমাকে বলো যে ঘটেছেটা কি?
জুনেদ ভাই আমাদের খুব অপমান করেন। উনি পুরো পাড়ার সামনে আমাদের মার খাওয়ান। এটা আমার প্রশ্নের উত্তর না। প্রথমবার যখন জুনেদ ভাই টাকা দিতে অস্বীকার করেন, তখনই আমরা ঠিক করে নিয়েছিলাম যে আর কোনোদিন ওনার মুখ দেখব না। কিন্তু এত খারাপ সময় চলছিল, আর মুম্বাইয়ে উনি ছাড়া আর সাহায্য করার কেউ তো ছিল না। জোনপুর যাওয়ার টাকা নেই আর বিজনেস শুরু করবে। জীবন থেকে কিছু শেখো ভাই। আপনার কথা একদম ঠিক জুনেদ ভাই, স্বীকার করছি, কিন্তু এই সময় আমাদের 1000 টাকার ভীষণ দরকার। জুনেদ ভাই, আমরা জোনপুরে জমিটা বিক্রি করে দেব, আর ওটা বিক্রি করে যাই টাকা আসুক না কেন সেটা দিয়ে মুম্বাইয়ে কিছু একটা ব্যবসা করব। তোমরা জমিও বিক্রি করতে পারবে না বা কোনোদিন বিজনেসও শুরু করতে পারবে না। খোদার দোহাই, এরম কথা বলবেন না জুনেদ ভাই। আরে মুম্বাইয়ে আপনি ছাড়া আমাদের আর কে আছে? তাই তো আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। আমি কি টাকার ভান্ডার যে যখন ইচ্ছে হলো আর ইচ্ছে মতো টাকা বার করে নিলে তুমি? এবার তো বাড়াবাড়ি করছো তুমি। ওরা তো ওদের গ্রাম জোনপুরে ফেরত যাওয়ার জন্যই টাকা চাইছে। আমি তোমায় বলেছি না মাঝখানে কথা বলবে না। কিন্তু কথাটা তো মাত্র 1000 টাকার। আমার কাছে টাকা আছে, আমি এনে ওদের দিচ্ছি। আমি আর কিছু শুনতে চাই না। অনেক ড্রামা করেছো। এটা ধার, দান নয়, ভুলে যেও না। ভুলবো না ভাই, ঠিক সময় মতো ফেরত দিয়ে দেবো। ফেরত না দিলে না মাসে 500 টাকা করে সুদ আলাদা। কিন্তু সেই পরিস্থিতিটাই আসবে না জুনেদ ভাই। আমরা 1 মাসেই আমাদের জমি বিক্রি করে দেব, আর এসেই সবার আগে আপনার 1000 টাকা ফেরত দিয়ে দেব। জমি তো বিক্রি হলো না, তোমরা খালি হাতে মুম্বাই গেলে কেন? তোমরা আমার থেকে টাকা চাইলে না কেন? আর কত নিতাম? তোমার থেকে তো আগেই এত নিয়েছিলাম। তোমরা আগে আমাকে এটা বলো যে নীলোফার দিদি জুনেদ ভাই আর খুশনুমাকে খুন করেছো কি না? না, আমরা কারোর খুন করতে চাইনি। আমায় বিশ্বাস করো জিনাত, আমরা খুনের উদ্দেশ্য নিয়ে ওখানে যাইনি। ধারের 1000 টাকা আর 8 মাসের সুদ 4000 টাকা, সব মিলিয়ে 5। কালকের মধ্যে ফেরত দিয়ে দিও। আর এই যে হালকা করে একটা ধাক্কা দিলাম না, এটা একটা ঝলক ছিল মাত্র, বুঝলে? চলো হট। সকাল সকাল আবার চলে এলে নিজেদের অপয়া মুখটা দেখাতে। জুনেদ ভাই, আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন না। মজা করছো? বাকি 4000 কোথায়? জুনেদ ভাই, 1000 টাকা ধারে 4000 টাকা সুদ, এটা ঠিক না। এটা খুব অন্যায়। আরে চুপ করো শালারা। যখন ভিক্ষে চাইতে এসেছিলে তখন আমার শর্তে রাজি হয়েছিলে কি না? হ্যাঁ। তারপর 8 মাস নিজেদের অপয়া মুখটা দেখাতে আর আসনি, আর এখন অন্যায়ের কথা বলছে। কোনো কথা না বলে বাকি 4000 টাকা বার করো। জুনেদ, কিন্তু তুমি চুপচাপ ভেতরে যাও, মেয়েকে নিয়ে ভেতরে যাও। সন্ধ্যেবেলাতে যখন বাড়ি ফিরবো তখন হাতে পুরো 5000 রেখে দিও। আর ফেরত না দিলে কথা দিচ্ছি সোজা জোনপুরে চলে যাবে, মুম্বাইতে পা রাখতে পারবে না। চুপচাপ এই টাকাটা নিয়ে বিদায় হও এখান থেকে। এই টাকাটা আমরা তুলবো না জুনেদ ভাই, কিন্তু আপনাকে ঠিক শিক্ষা দেব। কিসব বলছিস? কাল সবার সামনে আমরা চুপ ছিলাম, ভেবেছিলাম আজকে আপনার কাছে আমাদের কথা বলবো, কিন্তু আজও আপনি আমাদের অপমান করলেন। আমরা জানতাম যে আপনার অহংকার 1 ফোঁটাও কম হবে না, আর আপনার অহংকার ভাঙার জন্য আমরা পুরো তৈরি হয়ে এসেছি আজ। আসলাম, কি করছিস তুই? জুনেদ, জুনেদ, জুনেদ!
চলো ভাই, বেরিয়ে যাই, কেউ দেখে না ফেলে। আসলাম, এই প্যান্টটাতে পুরো রক্ত লেগে গেছে, ধরা পড়ে যাবে। চল এখান থেকে। আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি। শুধু 1000 টাকার জন্য তোমরা ওই দুজন আর একটা নিষ্পাপ বাচ্চাকে খুন করে দিলে। আমরা ভয় পেয়ে গেছিলাম যে ও পুলিশদের না বলে দেয়। পুলিশ তো এখনো জেনে গেছে, মূর্খরা। পুলিশ ওখানে পৌঁছে গেছে? হ্যাঁ, বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমাদের ফোন থেকে ওরা আমার নাম্বার পেয়েছে। জিনাত, আমাদের সাহায্য করো। দেখো, তোমরা যদি আমার ভাই হও না, তাহলে নিজেদের পুলিশের হাতে তুলে দাও। না, আমরা জেলে যাব না, আমাদের বিজনেসের কাজ শুরু করতে হবে। ঠিক আছে, তোমরা করো তোমাদের কাজ শুরু। এই খুনগুলোর দোষ আমি নিজের ঘাড়ে নিচ্ছি, তোমাদের অপরাধের শাস্তিও আমি নিজের মাথায় তুলে নেব। জিনাত, জিনাত, আসলাম আর নওয়াজ ফোন করেছিল, এখানেই আছে জৌনপুরে। আর কি বললো ওরা? হাইওয়ের কাছে একটা ধাবা আছে, সেখানেই আছে, আপনাদের জন্য অপেক্ষা করছে। শুধু বিজনেসের আদর্শ থেকে দেখতে গেলে জুনেদ হয়তো ঠিকঠাক ছিল, কিন্তু তার পদ্ধতি ঠিক ছিল না। ওই দুই যুবককে সে এতটাই অসম্মান করেছিল যে তাদের মানসিক পরিস্থিতিটাই নড়ে যায়। অফকোর্স ওই ছেলেরা যেটা করেছে সেটা খুবই ভয়ঙ্কর ছিল, আর তাদের ক্ষমা করারও কোনো জায়গা নেই। কিন্তু এই কেসে একটু বিচার বুদ্ধি আর একটু উদার মানসিকতার দরকার ছিল। বিষয়টা মাত্র 1000 টাকার ছিল, যেটা ওই দুই যুবক ফেরত দিতে এসেছিল। কিন্তু অহংকারের অনেক বড় মূল্য দিতে হলো। 3টে জীবন চলে গেল, আর 2টো বাচ্চা অনাথ হলো। আর দুজন যুবক তাদের পুরো জীবনটা জেলে কাটাবে, হয়তো ফাঁসিতে ঝুলবে। অপরাধ আর অপরাধী দুটোই আমাদের মধ্যে আছে, আমাদের ভিতরেও আছে। সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আবার দেখা হবে। জয় হিন্দ।